সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় ১৭তম টেস্টে বিজয়ের গৌরব। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ওমর খালেদ রবি, সাবেক ক্রিকেটার ও নির্বাচক, আমাদের জাতীয় ক্রিকেট দল। মাঝখানে আছেন শামীম আশরাফ চৌধুরী, ক্রীড়া বিশ্লেষক এবং ধারাভাষ্যকার, এবং ওই প্রান্তে আছেন এম কায়সার, ক্রীড়া সম্পাদক, দৈনিক সকালের খবর। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান শিরোনামগুলো। কলম্বোতে বাঘের থাবায় সিংহবধ, জয় বাংলা কাপ হাতছাড়া করল না টাইগাররা। কলম্বোতে লঙ্কানদের 4 উইকেটে হারালো, কোটি সমর্থকের উল্লাস। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নানের রিভিউ খারিজ, মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা নেই। আশকোনায় র্যাব ব্যারাকে আত্মঘাতী হামলার ঘটনায় সন্দেহভাজন আটক আবু হানিফাকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় ২৭শে ফেব্রুয়ারি, দাবি পরিবারের। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই সব শ্রেণী পেশার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে, বেড়েছে জীবনযাত্রার মান, তাঁতি লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী। এবং কাউন্সিলরের 1 বছরেও দল গোছাতে পারেনি বিএনপি, নামেনি মাঠেও। নেতৃত্বের ব্যর্থতার কথা স্বীকার করলেও সরকারের দমন পীড়নকেও দায়ী করছেন নেতারা। আমি ভাই, আজকের টেস্ট নিয়ে কি বলবেন? ১৭তম টেস্টে জয়। হ্যাঁ, আমাদের তো টেনশন হলেও, পরের দিকে টেনশন হলেও আমরা যে মোটামুটি উতরে গেলাম, সেটাই সবচেয়ে বড় ঘটনা আমাদের ইয়েতে। তবে কতগুলো প্রশ্ন আছে এখানে। সেটা হচ্ছে যে আমাদের যেমন এই যে শেষের দিকে যে টেনশন যেটা হচ্ছিল, সেই টেনশনটা কেন হচ্ছে বারবার? কারণ আমাদের মনে হচ্ছিল পরের দিকে খেলা দেখতে দেখতে মনে হলো কি আমরা কি আবার মুখ থুবড়ে পড়ছি কিনা। কারণ শেষের দিকে তো যে অবস্থা, প্রথমে তামিম তো 82 করার পরে যে শটটা করলো, সেরকম কারণ অবশ্য আছে। সেই কারণটা ছিল, আমি যতদূর ধারণা করি, যে যখন ওই 82 করার পরে যখন ডাউন দ্য উইকেট মারতে আসলো, তার আগে ঘটনা হলো যে কথা হচ্ছিল সাব্বিরের সঙ্গে। সাব্বির রানটা নিল না, রান নাতে মনে হয় কনসেন্ট্রেশন ওর সেট করে দেয়, তখনও মাথাটা খারাপ হয়ে যায়, এবং তারপরে ওই ধাম করে একটা মেরে আউট হয়ে গেল। এটা হলো একটা। তারপরে 2 জন গেল, তখন তো আমাদের নাভিশ্বাস উঠছিল প্রায়, কারণ কি আবার সেই আগের রিপিটেশন হচ্ছে কিনা। কারণ সেকেন্ড ইনিংসে আমাদের তো সবসময় প্রবলেম থাকে। এবারও মনে হলো সেই প্রবলেম হচ্ছিল প্রায়। যদি আরো 50 রান বেশি থাকতো বলা যায় না কি হতো, কিন্তু তারপরে শেষ পর্যন্ত আমরা করলাম। কিন্তু আমার কতগুলো আবার চিন্তা ছিল, ওরা ডিন জোন্স ও বলছিল মুশফিক তো এইমাত্র একটা উল্টা ইয়ে খেললো, রিভার্স শট খেললো, এরপর বোধহয় আবারও খেলবে, বলতে না কিন্তু আবার খেললো রিভার্স শট। এখন কথা হচ্ছে এই যে ছটফটে ভাবটা, এইটা আমাদের কবে কমবে? আমার প্রশ্ন হলো এখানে, বারবার ছেলেপেলেরা একই জায়গায় হচ্ছে এবং বারবারই ছটফট করতে করতে আউট হচ্ছে। আমরা এবার জিতে গেছি কম রানে থাকা, যাই হোক, আমি আই এম নট টেকিং অ্যাওয়ে দেয়ার গ্লোরি আর এনিথিং, কিন্তু কথা হচ্ছে আমরা সবাই চাই মানুষ জিতুক। কিন্তু আমরা চাচ্ছি যে আবার যদি এরকম হয় যে সেকেন্ড ইনিংস খেলতে গিয়ে বারবার এরকম হচ্ছে এবং কম রানের মধ্যে আটকে যাচ্ছে, এই জিনিসটা আমার কাছে একটু ইয়ে লাগলো যে এটা কবে ঠিক হবে? এটা কি এরকমই চলতে থাকবে? অ্যাকচুয়ালি এটা রুট থেকে দেখতে হবে রুমি। আমার মনে হয় যে লঙ্গা ভার্সন ক্রিকেট বারবারই আমরা বলে আসছি যে যতদিন পর্যন্ত ডোমেস্টিকলি লঙ্গা ভার্সন ক্রিকেট রপ্ত না করা হয়, অভ্যাসে পরিণত না করা হয়, এরকম সিচুয়েশন ফেস যদি আমরা আন্ডার 16, আন্ডার 18 অথবা এই টিমে আন্তর্জাতিকভাবে ইন্টারচেঞ্জের কারণে বাইল্যাটারাল সিরিজ খেলে, যে কোনোভাবে হোক ডোমেস্টিক্যালি খেলে, এই প্রেশারটা নেওয়ার ব্যাপারে চতুর্থ ইনিংসে কিভাবে একটা দলকে এগিয়ে নিতে হবে, মোকাবেলা করতে হবে, এগুলো কিন্তু প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আমরা যদি ওই অভ্যাসটা রপ্ত না করতে পারি, বারবারই কিন্তু হোঁচট খেতে হবে। কিন্তু আই মাস্ট সে দিস যে হ্যাঁ, ভয় লেগেছিল। অন্যান্য সময় দেখা গেছে এই ধরনের পরিস্থিতিতে আমরা মুখ দুমড়ে পড়ে গিয়েছি, হেরে গিয়েছি। কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে যে এমন একটা শক্তি আমরা রপ্ত করতে পেরেছি, যেখানে আমরা এই যে ভয়গুলো, পথের কাঁটাগুলো আসছে, সেগুলিকে উত্তরণ করার মতো মানসিকতা এখন মনে হয় তৈরি হচ্ছে। ইটস ভেরি ডিফিকাল্ট ফর দ্য প্লেয়ার্স। ক্রিটিসাইজ করা খুবই সহজ, কিন্তু তাদেরকে এটাও বলতে হবে যে দে আর ব্রেড অন এ ডায়েট অফ ওয়ান ডে ক্রিকেট। ওই মানসিকতা নিয়ে যখন খেলতে আসি, আমার লঙ্গার ভার্সনে যে প্রয়োজনীয়তা, যেভাবে অ্যাপ্রোচ করতে হয়, অনেকগুলি ফ্যাক্টর আছে এখানে। পঞ্চম দিনে উইকেটের পরিবর্তন, বলের পরিবর্তন, অ্যাপ্রোচের পরিবর্তন, সবকিছু মিলে, এবং দ্য টার্গেট দ্যাট ওয়াজ সেট, চাপের, মানসিক চাপের ব্যাপার, শারীরিক চাপের ব্যাপার। আমরা কিন্তু যেহেতু লঙ্গা ভার্সন অতটা খেলি না, আমরা
শরীরটাকেও ধাতস্থ করতে পারছি না। তো সেখানে উই আর বিং টেস্টেড। টেস্ট ইজ এ টেস্ট অফ টেম্পারমেন্ট, ফিজিক্যাল ফিটনেস, ক্যারেক্টার, পেশেন্স, সবকিছুর পরীক্ষা। কঠিন পরীক্ষা আজকে উত্তীর্ণ হয়েছে। এটার জন্য আমি খুবই খুশি যে হ্যাঁ, হোঁচট খেয়েছি কিন্তু উত্তীর্ণ হয়েছি, সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়েছি। পজিটিভ সায়েন্স ফর বাংলাদেশ ক্রিকেট। না, আমার মনে হয় যে আমরা সবাই হয়তো অপেক্ষা ছিলাম যে একটু সহজে জিতে যাব, কিন্তু আপনি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, আমি মনে করি যে বাংলাদেশ টেস্ট ক্রিকেট কিন্তু আপনি সহজে জিতবেন না। টেস্ট ক্রিকেট কিন্তু আপনাকে সবসময় কঠিনভাবে জিততে হয়। এটাই কিন্তু টেস্ট ক্রিকেটের বিউটি, যে আপনি খুব সহজে যে কোনো আপনার টার্গেটই হোক না কেন, সেটা যে আপনি খুব সহজে উতরে যাবেন সেটা ভাবলে কিন্তু চলবে না। টেস্ট ক্রিকেটের সৌন্দর্যটা এখানেই যে আপনাকে যে কোনো ম্যাচ জিততে হলে কিন্তু একটু কঠিন করে জিততে, মানে কষ্ট করে জিততে হবে, ঘাম জড়াতে হবে, এবং প্রতিপক্ষ কিন্তু আপনাকে প্রায় প্রতিটা মুহূর্তে অপেক্ষায়, মানে প্রত্যেকটা রানের জন্য আপনাকে কষ্ট করতে হবে বা আপনাকে চিন্তাটা ওইরকম ভাবে করতে হবে। সহজে কোনো কিছু আপনি পাবেন না। সহজে যদি ম্যাচটা জিতে যেত তাহলে হয়তো আমরা বলতাম যে খুব সহজে জয় হয়ে গেছে, এই ম্যাচটা জমেনি। বরঞ্চ সেই যে ম্যাচে আপনি কষ্ট করে জিতবেন, যে ম্যাচে আপনাকে জেতার জন্য ঘাম শেষ পর্যন্ত ঝরাতে হবে, কষ্টটুকু অনেক বেশি করতে হবে, টেনশনের জয় করতে হবে, বাধাটুকু জয় করতে হবে, সেটাই হলো আসল জয়। আপনি কিন্তু যে কোনো খেলায় দেখুন, আপনি যদি সহজভাবে দৌড়ে যদি জিতে যান, সেটা খুব একটা কিন্তু হিসাবে আসে না। কিন্তু আপনি যদি দৌড়াতে গিয়ে পড়ে যান এবং পড়ে গিয়ে যদি আপনি উঠে দাঁড়িয়ে আবার যদি সেই রেসটা জিতুন, সেটা কিন্তু আপনার জন্য সবচেয়ে বড় বিজয়ের মানে গল্প হতে পারে বা গল্প কাহিনী হতে পারে। আমি মনে করি যে বাংলাদেশ এখানেও শুরুটা খুব ধরেন 22 রানে 2 উইকেট ছিল, তারপরে মুশফিকা, সাব্বির এবং তামিম খুব চমৎকার পারফরমেন্স করেছেন এবং বড় জুটি গড়ে দিয়েছেন, যেটি জয়ের ভিতটা তৈরি করে দিয়েছিল। কিন্তু তারপর তামিম আউট হয়ে যাওয়ার পর কিছুটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ, কিন্তু সেই ধাক্কাটুকু বাদ বাকিরা সবাই সামলে দিতে পেরেছেন। এটাই কিন্তু আপনার সবচেয়ে বড় সৌন্দর্য আর কি আমি মনে করি এই ম্যাচের। কারণ হলো যে এর আগে আমরা দেখেছি যে প্রায় সবসময় সুযোগ আমাদের কাছে আসতো, কিন্তু সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারতাম না, হারিয়ে ফেলতাম। তার চেয়েও বড় বিষয় ছিল যে সেকেন্ড ইনিংসের জিংসটা, সেকেন্ড ইনিংস আমরা পারি না, এটা একটা আমাদের জন্য একটা বড় ধরনের অবচেতন মনে একটা বাজেভাবে কাজ করতো। সো আমার মনে হয় যে আজকে আমরা পেরেছি এবং খুব ভালোভাবেই পেরেছি, 4 উইকেটে এই ম্যাচটি জিতেছি। সো আমার মনে হয় যে এই ম্যাচ জয়ের সঙ্গে বাংলাদেশ অনেক কিছু জিতেছে। একটা বড় জিতেছে যে আমাদেরকে এতদিন বলা হতো যে আমরা 100 টেস্ট খেলেছি, মাত্র এতটি ম্যাচ জিতেছি এবং এত বেশি ম্যাচ হেরেছি। সো আমরা টেস্ট ক্রিকেট খেলার জন্য খুব একটা যোগ্য নই বা পরিণত হইনি এখন পর্যন্ত। তারপর আবার বাইরের মাঠ, রাইট। তো আমার মনে হয় যে এই ম্যাচ জিতে বাংলাদেশ অন্তত একটা জিনিস প্রমাণ করতে পেরেছে যে ম্যাচুরিটিটা টেস্ট ক্রিকেটে আমাদের এখন অনেকখানি চলে এসেছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা 100তম টেস্ট ম্যাচটি জিতেছি, কিন্তু এখানে থেমে থাকলে চলবে না, এখানে আপনার আত্মতুষ্টিতে ভাবলে চলবে না। হয়তো হতে পারে যে এই ম্যাচটি কিন্তু আপনার যা শুধুমাত্র একটা 100তম ম্যাচ, একটা স্মারক ম্যাচ, কিন্তু তারপরেও এটি 99 নম্বর ম্যাচের সঙ্গে কিন্তু এই ম্যাচের বড় কোনো পার্থক্য নেই। সো আপনাকে 101 নম্বর যে ম্যাচটি থাকবে সেই ম্যাচেও কিন্তু এই ইন্টেন্সিটি নিয়ে খেলতে হবে, এই আপনাকে দায়িত্ব নিতে হবে এবং এই দৃঢ়তা দিয়ে দেখাতে হবে যে আমরা 101 নম্বর ম্যাচটি জিততে পারি। হ্যাঁ, একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি রাসেল আল রশিদ বলছি জয়পুরহাট থেকে। জি বলেন। জি, আমরা ইতিপূর্বে বাংলাদেশ যখন ঐতিহাসিক কোনো ম্যাচ জয়লাভ করে বা বড় টিমের বিরুদ্ধে যখন জয়লাভ করে, তখন আমরা যেটি দেখি যে সরকারের পক্ষ থেকে বা বিসিবির পক্ষ থেকে তাদেরকে একটা বড় ধরনের আর্থিক পুরস্কার দেয়া হয়, যেটি ইতিপূর্বে আমরা দেখেছি যে হিতে বিপরীত হয়েছে। তো এভাবে যদি তাদের সব অভাব শুরুতেই পূরণ করে দেয়া হয়, তাহলে তারা কিসের ভিত্তিতে দৌড়াবে বা কিসের ভিত্তিতে তারা দলের জন্য যান প্রাণ দিয়ে খেলবে? এটা আমার কাছে আলোচকদের কাছে প্রশ্ন। জি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা রুমি ভাই, এটা তো ঠিক যে যেমন মনে করেন 99, যে কাছে যেটা বললো 99তম টেস্ট আর 100তমের মধ্যে কোনো ডিফারেন্স তেমন একটা নাই, একই রকম। কিন্তু এটা তো ঠিক যে এটা একটা মাইল ফলক। হ্যাঁ, মানে যেমন 50 নম্বর টেস্টটাকে যেভাবে কাউন্ট করা হয়, 80 নম্বর টেস্টটাকে কাউন্ট করা হয় না। হয়তো খেলছেন আপনি, বা আপনি যে দল 200 টেস্ট খেলছে বা 500 যে খেলছে, তারা ওই জায়গাগুলোতে যে ল্যান্ডমার্ক বলে যে কথাটা আছে, সেটা কিন্তু 100তম টেস্টটা কিন্তু ল্যান্ডমার্কের দিক থেকে যদি আপনি ইয়া করে দেখেন, আমরা মনে হয় 3-4টা দেশের মধ্যে পড়ে গেছি, যেটাই হোক না কেন। আমরা বলি যে আমরা এতগুলা ম্যাচ হেরে গেছি, এত কিছু হয়ে গেছে, তারপরেও এই যে 100তম টেস্টটাতে যে বাংলাদেশ যে অর্জনটা করেছে, সেটাকে আপনার কি মনে হচ্ছে? না, ডেফিনেটলি এটা তো সাংঘাতিক ব্যাপার আমাদের জন্য, কিন্তু আমার মনে বারবার একই জিনিস আসছে, কারণ আমরা তো একটু বলতে চাই যে কি করলে ভালো হয়, কোনটা করলে ভালো হয়। তা আমি একটা জিনিস হিসাব করে দেখলাম যে আমরা মোটমাট এই 17 বছরে, 17 আরো বোধহয় বেশি, 17 বছরে আমরা
নয়টা জিতেছি, 9টা টেস্ট জিতেছি। এখন কথা হচ্ছে যে 17 বছরে 9টা আমাদের জন্য ইয়ে না, কিন্তু আমরা যেহেতু নতুন টিম আস্তে আস্তে দাঁড়াচ্ছি, হ্যাঁ, বিল্ডিং আওয়ার কনফিডেন্স অ্যান্ড অল দ্যাট, সেগুলো করতে করতে সময় লাগবে, এত তাতে হবে না। কিন্তু আমরা একটা স্টেজ পেরিয়ে চলে এসেছি একটা জায়গায়, এবং মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে মোটামুটি বলতে পারি যে আমরা অনেক ম্যাচ জিতেছি, আরও জিততে পারবো, এবং সামনে আরও অনেক মানে বাধা পেরিয়ে আমাদেরকে আরও এগোতে হবে। কিন্তু কথা হচ্ছে এটা যে আমাদেরকে যে এই লাস্ট 3-4টা ম্যাচ দেখলাম, টেস্ট ম্যাচ যেগুলো দেখলাম, সেই টেস্ট ম্যাচে আমাদের একটা জিনিস বেরিয়ে আসছে বারবার, সেই জিনিসটা আমরা নিয়ে আলোচনা করি। সেটা যেটা শামীম যেটা বললো যে আমরা বারবার যে আমাদের লোকাল খেলা হচ্ছে না, তারপরে তৈরি হচ্ছে না, যার জন্য লোকাল খেলা না হলে আমরা তৈরি হতে, এই ব্যাপারটা কিন্তু আমাদের খেয়াল করা উচিত। এই জন্য যে এই যে প্র্যাকটিসটা আমরা, কারণ প্র্যাকটিস তো না করলে হবে না, কারণ যদি কোন ছেলে যদি বলুন না খেলে 4 দিনের টেস্ট, এটা 4 দিনের টেস্ট খেলে মানে রেগুলার প্র্যাকটিস করে, তাহলেই কিন্তু আমি ইন্টারন্যাশনাল সিনে গেলে ভালো করতে পারবো। যদি তা না হয়, আমার একটা অ্যাডভাইস আছে, সেটা হচ্ছে যে ব্যাটসম্যানরা বা বোলাররা নিজের থেকে চিন্তা করবে যে আমাদের যেহেতু খেলা হচ্ছে না, কি করবো, তাহলে লং টাইম ধরে আমি ব্যাটিং করবো, লং টাইম ধরে বোলিং করবো, তাহলে হবে কি আমরা এন্ডিউরেন্স লেভেল যেটা বারবার আমি যেটা বলি যেটা আমাদের কম, এটা বাড়বে। কারণ আমি যখনই দেখছি আমি সেকেন্ড ইনিংসে খেলতে পারছি না, তার মানে কি ফার্স্ট ইনিংসে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, ফার্স্ট ইনিংসে 500 রান করলাম, সব দিয়ে দিলাম, এনার্জি লেভেল গন, ওইটাকে রিকভার করতে হবে। রিকভার পিরিয়ড বলে একটা সময়, এই পিরিয়ডের মধ্যে আমাদের রিকভার করতে হবে। তাহলে কি করে করতে হবে? তার প্র্যাকটিস থাকতে হবে। প্র্যাকটিস না করলে রিকভার হবে না কখনো। আমি যদি একটা অভ্যাস থাকে 2 ঘন্টা আমি খেলতে পারি, তাহলে কিন্তু যে কোনো জায়গায় খেলতে পারবো। কিন্তু আমার যদি অভ্যাস থাকে 1 ঘন্টা খেলতে পারি, সেকেন্ড ওভার 1 ঘন্টা আর পারবো না, মানে আমার ওই ঘাম ঝরে যাচ্ছে বলে আমার ওই এনার্জি লেভেল কমে যাচ্ছে। তাহলে হবে কি, এই প্র্যাকটিস করতে হবে যে আমি 4 দিন বা 5 দিন একটানা কিভাবে খেলতে পারি। সেকেন্ড ইনিংসে গিয়ে আমরা মুখ থুবড়ে পড়বো না, সেকেন্ড ইনিংসে গিয়ে আমি শক্ত হাতে খেলবো, যেটা অন্য টিমগুলো পারে, আমরা পারি না এখনো। সেটা হবে, আর ডেফিনেটলি হবে, কিন্তু এই প্র্যাকটিসটা করতে হবে। যদি এখনই আমরা প্র্যাকটিস করি লোকাল খেলাতে বা অন্য যে কোনো খেলাতে, তাহলে কিন্তু আমরা ওই সেকেন্ড ইনিংসে দেখা যাবে একটানা আমরা সেকেন্ড ইনিংসে কোনো সমস্যাই নেই। শামীম ভাই, ম্যাচ এবং সিরিজ দুটারই কিন্তু মানে সেরা যোগ্যতার কিন্তু আমাদের বাংলাদেশে এবার সাকিব এবং তামিম। বিরাট পাওয়া, এটা তো বিরাট অর্জন বলতেই হবে যে শ্রীলঙ্কার মাটিতে যে শ্রীলঙ্কার সঙ্গে খেলে তাদের উপরে প্লেয়ারদেরকে টপকায় আমাদের পারফরম্যান্স, সিরিজে আসাটা যেমন ম্যান অফ দ্য ম্যাচ পার্টিকুলার ইয়াতে হয়, সিরিজে আসা কিন্তু সিরিজে আসা, যদিও আমরা প্রথম ম্যাচটা হেরে গেছি, যেটা আমার মনে হয় যে আমাদের ক্ষমতা ছিল ড্র করার ডেফিনেটলি, সেখানে কিন্তু এই পরিবর্তনটা একটা টেস্টের মধ্যে যে হবে সেটাও কিন্তু আমি খুব সন্দেহান ছিলাম। স্বাভাবিক, কারণ আমরা পারিনি অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা নিয়ন্ত্রণে আছি, এবং যেটা শারীরিক ক্ষমতার ব্যাপার আছে, শারীরিকের সঙ্গে মানসিক রেজিলিয়েন্সের যে টেম্পারামেন্ট শো করার কথা, সেখানে আমাদের ঘাটতি আছে অবধারিত, এবং তার বিশেষ কারণে আমরা বারবারই বলছি যে লং ওভার ক্রিকেট যথেষ্ট খেলা হয় না। তো এটাকে রপ্ত করতে হবে, এবং আজকেও বিভিন্ন সময়ে মাঝে মাঝে যত দর্শক দেখে সবার মনে সন্দেহ, পারবো কি পারবো না 191 ইন দ্য 4th ইনিংস ইজ ডিফিকাল্ট নর্মালি। থ্যাঙ্কফুলি একটা ফ্যাক্টর খুব কাজ করেছে বাংলাদেশের পক্ষে, সেটা তো উইকেটটা যেই অবক্ষয় হওয়ার কথা, যতটুকু বাঁক নেওয়ার কথা সেইভাবে হয়নি, হ্যাঁ, এবং উইকেটটার মোটামুটি তার যে ন্যাচারালিটা ধরে রাখতে সক্ষম হয়েছে, যেটা বাংলাদেশকে সাহায্য করেছে। তথাপি আমরা কিছু সিলি শটস, রাশ অফ ব্লাড শট যেগুলি খেলাও প্রয়োজন নাই, শট সিলেকশনে এখনো ঘাটতি দেখা যাচ্ছে। কেন হচ্ছে? সেই একই কথা, মানসিক দিকটা এফেক্টেড হচ্ছে শারীরিক অক্ষমতার কারণে বা টায়ার্ডনেসের জন্য, বিভিন্ন রকম কারণে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অল ক্রেডিট টু বাংলাদেশ। আমরা খুবই আনন্দিত, কারণ ওই যেটা আমি আগে একটু বলেছিলাম যে এই পরীক্ষাগুলো কিন্তু নিজেরাই আমরা প্রশ্নগুলি তৈরি করে দিয়েছিলাম, যেখানে আউট হওয়ার কথা না সেখানে আউট হয়ে যাচ্ছিলাম, বাড়তি চাপ আসছিল, সেটা সহ্য করা, আরেকটা পার্টনারশিপ বিল্ড আপ করা। তো এইগুলি ধাপে ধাপে যেগুলি আগে পারিনি এখন পেরেছি। এবং ক্রিটিকদের কথা একটু উঠেছিল যে বাইরের মাঠে আমরা নিজেদের প্রুফ করতে এখনো পারিনি, অনেকে বলেছেন। ইংল্যান্ডও এক জায়গায় তো বাংলাদেশ কতটুকু উন্নতি করেছে সেটা বোঝা যাবে যখন খেলতে যাবে। শুরু তো এক জায়গায় করতে হবে, শুরুটা আজকে হয়েছে আমার মনে হয়, এবং এটা থেকে যে কনফিডেন্স লেভেলটা গ্রো করবে খেলোয়াড়দের মধ্যে, যে হ্যাঁ আমরা পারি, চাপের মধ্যে হয়েও আমরা এমন একটা, খুব যে একটা ছোট টার্গেট ছিল তাও না, কিন্তু ফিফথ ডেতে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট অনেক আমাদের মতো দেশের জন্য। এবং আপনার পরিসংখ্যান যদি দেখেন, শ্রীলঙ্কা পাকিস্তানের বিরুদ্ধে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে এর চেয়ে কম রান তারা ডিফেন্ড করে
তারা জয়লাভ করেছে। তো সেই ক্ষেত্রে সেইগুলো তুলনামূলকভাবে দেখলে আমার মনে হয় একটা বড় অর্জন হয়েছে। বাট ওভার কনফিডেন্স, বেশি খুশি হলে টাকা পয়সার কথা প্রশ্ন এসেছিল, এটা কি প্রভাব ফেলে? ডেফিনেটলি প্রভাব ফেলে। আমার মনে হয় যে আমরা নিজেদের একটু সংযত করা দরকার। আমাদের যে লেভেলে ক্রিকেট, আমাদের সোসাইটি যা, আমাদের নর্মাল ইনকাম যা সবার, আপনার আমার সবার, সেই তুলনায় ক্রিকেটাররা আল্লাহর রহমতে তারা বেশ ভালো অর্জন করছে। তো অনেকে বলে তারা যখন খারাপ খেলে তাদেরকে কেন ফাইন করা হয় না। ইউ ক্যান টেক দ্যাট ইন দ্য অ্যাকাউন্ট। একটা খেলোয়াড়ের মধ্যে আমি যেরকম ভালো খেলবো, ভালো পারফর্ম করবো, আমি দলে টেকার জন্য যা করার সঙ্গে সঙ্গে আমার আর্থিক দিকটা যদি আমি চিন্তা ভাবনা করি যে আমি না খেললে হয়তো এই অর্থ যে আমার আসছে, উইচ সিমস আনফর্চুনেটলি একটা টি-20-র প্রভাবের কারণে বেসিক ক্রিকেট ফাউন্ডেশন যেটা, সেটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে। এবং আমার দিনের শেষে মনে হয় আমি যদি কোনো মতে 11টা মাস কোনো একটা লেভেলে 50-60 করে দলে টিকে থাকতে পারি, কিন্তু ওই তো আমার 11 মাসে সে একটা মাস আছে যেখানে আমি 5 বছরে যেটা আয় করতাম বা 10 বছরে যেটা আয় করতাম সেটা করে ফেলতে পারবো। তো তখন আপনার ইনসেন্টিভটা কতটুকু আসে ভেতর থেকে, এটা কিন্তু ব্যালেন্সিং এর একটা ব্যাপার আছে। এটাও আমার মনে হয় যে ক্রিকেট বোর্ড এবং অন্যান্য যারা অথরিটি আছে তারা এদিকে একটু নজর দেবেন। আমার মনে হয় এই বিষয়ে একটু যোগ করি আমি, সেটা হলো যে এই সিরিজকে নিয়ে যদি আপনি দেখেন, সেখানে কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে। সেটা হলো যে এই সিরিজ শুরু হওয়ার আগে আপনার রঙ্গনা হেরাত এবং মুশফিক একই ট্রফি নিয়ে কিন্তু দাঁড়িয়েছিলেন তারা সিরিজ শুরু হওয়ার আগে। সেখানে আমার যতদূর মনে আছে, সেই ট্রফিতে তোলার সময়, সিরিজ শুরু হওয়ার আগে যে ট্রফিটা থাকে সেই ট্রফির একটা আনভেলিং এর সময় আর কি, সেখানে কিন্তু রঙ্গনা হেরাত অনেক চওড়া হাসি হেসেছিলেন এবং মুশফিক তখন একটু, মুশফিকের হাসিটা সেরকম ভাবে অত বেশি আত্মবিশ্বাসী ছিল না। এবং সিরিজটা যখন শেষ হলো, আজকেও কিন্তু তারা একই ট্রফি নিয়ে কিন্তু ছবি তুলেছেন এবং সেখানে আপনি লক্ষ্য করবেন যে মুশফিকের হাসি কিন্তু অনেক বেশি উচ্ছল, রিভার্স পুরোপুরি মুশফিকের হাসি অনেক বেশি উচ্ছল এবং লাজুক হাসি কিন্তু আপনার রঙ্গনা হেরাতের। এটি একটু অনেক বড় বিষয়। এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে বাংলাদেশ কিন্তু 1-0 আপনার ট্রেল ছিল, এই সিরিজটা বাংলাদেশ পিছিয়ে ছিল, পিছিয়ে থেকে বাংলাদেশ কিন্তু এই ম্যাচটি জিতেছে। এবং ম্যাচটি জেতার আগে যে প্রেস কনফারেন্সে ছিল, সেখানে কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক কিন্তু বেশ মানে আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন যে এই ম্যাচ আমরা জিততে চাই এবং এই ম্যাচ জিতিয়ে আমরা কিন্তু অনেক কিছু প্রমাণ করার আমাদের রয়েছে। তো বলে কেউ যখন আপনি বিদেশের মাটিতে শ্রীলঙ্কার মতো একটা দলের সঙ্গে খেলতে নেমে 0-1 পিছিয়ে থেকে সেই ম্যাচ জিতে গেলেন এবং কখন জিতলেন, একদম শেষ সেশনে এসে, শেষ দিনের শেষ সেশনে এসে ম্যাচটি জিতলেন। সো কম্পিটিটিভনেসের যে কথাটি বলা হচ্ছে, সেখানে কিন্তু বাংলাদেশ তাদের মানে এই পরীক্ষা খুব ভালো মতো উত্তীর্ণ হয়েছে এবং পাশ করেছে। সো আমি মনে করি এই কারণে আপনি সবকিছু যদি বিবেচনা করেন, 0-1 পিছিয়ে ছিল, তারপরে আপনি বিদেশের মাটিতে এবং দলে বেশ কিছু পরিবর্তনও হয়েছে, সবকিছু বড় ধরনের পরিবর্তন, সবকিছুর বিবেচনায় বাংলাদেশ তারপরে এই ম্যাচটি জিতেছে। কিন্তু সিরিজটি ড্র হয়েছে, বাট আপনি যদি এইসব অনুষঙ্গকে যোগ করেন তাহলে আমি এবং এইসব অনুষঙ্গের সঙ্গে আরেকটা জিনিস হলো যে ম্যান অফ দি ম্যাচ এবং ম্যান অফ দি সিরিজও বাংলাদেশের প্লেয়ার হয়েছেন। এই সব অনুষঙ্গ যদি আপনি যোগ করেন তাহলে আমি বলবো যে এই ম্যাচে জয়ী দল, সিরিজে বেটার টিম বাংলাদেশ এবং এক অর্থে জয়ী দল বাংলাদেশ। আচ্ছা কাসার, বোলিং এর ব্যাপারটাতে নিয়ে আসছি। যেমন দেখলাম যে মুস্তাফিজ তো উইকেট পাচ্ছে, কিন্তু তার যে বোলিং আগের যে কাজগুলো ছিল, হ্যাঁ, সেটা একদমই মনে হয় না। তার পাশাপাশি মিরাজ যে ইংল্যান্ডের বিরুদ্ধে যা ডেবু হয়েছে, সে কিন্তু উনি কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। হ্যাঁ, মুস্তাফিজের বোলিং এর ব্যাপারটা বলি যে মুস্তাফিজ কিন্তু এর আগে ম্যাক্সিমাম আমরা তার বোলিং দেখেছি কিসে, টি-20তে এবং ওয়ানডেতে। টি-20 এবং ওয়ানডে কিন্তু আপনি মানে ইন এ স্প্যান মানে ম্যাচটা খুব দ্রুত শেষ হয়ে যায় এবং বোলিংটা আপনি 2 স্পেলের বেশি বোলিং কেউ করে না আর কি, বোলাররা। সো সেখানে তার বোলিংটা খুব বেশি দেখার কিছু ছিল না এবং সেই সামান্য সময় তিনি কিন্তু বেশ ভালো সাফল্য পেয়ে গিয়েছেন। কিন্তু টেস্ট ক্রিকেট হলো মানে বেস্ট ক্রিকেট, রিয়েল ক্রিকেট। এখানে আপনাকে সাফল্য পেতে হলে কিন্তু লম্বা সময় ধরে কিন্তু আপনাকে সাফল্যটা দেখাতে হবে। তো আমি মনে করি যে এই ম্যাচে মুস্তাফিজ কিন্তু সেই জায়গায় কিন্তু উত্তীর্ণ হয়েছেন এবং বাংলাদেশ যে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে যেভাবে আটকে রাখতে পেরেছে এবং দ্বিতীয় ইনিংসে যেভাবে আপনার বেশি দূর বাড়তে দেয়নি, সেখানে কিন্তু মুস্তাফিজের ভূমিকা অনেক বেশি ছিল। বিশেষ করে আপনার যখন উইকেট পড়ছিল না এবং একটা উইকেট পার্টনারশিপ সেট হয়ে গেছে, সেই উইকেট পার্টনারশিপ ভাঙার জন্য যে ধরনের বল করার প্রয়োজন বা যে ধরনের আপনার সিচুয়েশনকে অ্যাডাপ্ট করে যেভাবে বোলিং করার প্রয়োজন, ঠিক মুস্তাফিজ সেটি করেছেন। সবসময় যে তিনি শুধু স্লোয়ার করেছেন, কাটার করেছেন বা ইয়র্কার মেরেছেন তা কিন্তু না, তিনি কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করেও বল করেছেন এবং এটি কিন্তু অনেক বেশি কাজে লেগেছে। সো আমার মনে হয় যদি মুস্তাফিজ যদি ফিটনেস তিনি ঠিক রাখতে পারেন এবং তার বলের গতি যদি আরেকটু বাড়ে,
এবং সবকিছু যদি মানে উইকেট থেকে যদি একটু বাড়তি সুবিধা তিনি পান, তাহলে আমি মনে করি যে টেস্ট ক্রিকেটে মুস্তাফিজ বাংলাদেশের অন্যতম ম্যাচ উইনার বোলার। আর মিরাজের কথা যেটা আপনি বলছিলেন যে মিরাজের জন্য একটু মানে সুবিধাটা হয়েছে যে মিরাজ বা ঢাকায় যেরকম ভাবে উইকেট পেয়েছিলেন, চিরঙে যে ধরনের উইকেট পেয়েছিলেন, ঠিক সেই ক্যাটাগরি না হলেও উইকেট থেকে বেশ কিছু সহায়তা তিনি কিন্তু পেয়েছেন, স্পিনাররা বেশ কিছু সহায়তা পেয়েছে। সো আমার মনে হয় যে এই কারণে মিরাজকে আপনার মনে হচ্ছে যে একটু বেশি সেট হয়ে গিয়েছে টেস্ট ক্রিকেটে, আর মুস্তাফিজকে মনে হচ্ছে যে এখন পর্যন্ত সেট হননি। তবে আমার মনে হয় যে মুস্তাফিজেরও টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে যে লম্বা সময়ের জন্য তিনি সেবা দিতে পারবেন, সেই দিকটাও কিন্তু আমরা পেয়ে গিয়েছি এই টেস্ট থেকে। আচ্ছা, রুমি ভাই যে মুস্তাফিজ নিয়ে বললো, আমার কাছে মনে হচ্ছে যে মুস্তাফিজের ফিজিক্যাল ফিটনেসের ঘাটতি আছে। হ্যাঁ, ওই যে আমার যে অপারেশন হলো আগের ইয়েতে বললাম যে অপারেশন করাটা, এবং ওই যে টেস্টে যে এক স্পেলে 8 ওভার বল করার যে এইটা আমার মনে হয় যে তাকে দেখে খুব টায়ার্ড মনে হয়। তার মানে হচ্ছে এই কারণে যে এখনো কনফিডেন্স পাচ্ছে না, কারণ ওই যে ব্যথাটা যেটা ছিল ওটা মাঝখানে আবার ব্যথা আবার শুরু হওয়ার পরে ওর কনফিডেন্স আবার অটোমেটিক্যালি যে বলার বল করে তার হাতে যদি ব্যথা থাকে তো ডেফিনেটলি সে চিন্তা করবে যে আমি বল করবো কি করবো না। আর যখন করলাম তখন দেখতে হবে যে আমার ব্যথা বাড়ে কিনা। ওই যখন ওই মেন্টাল প্রবলেমটা যখন থাকবে তখন কিন্তু বল ঠিক মতো মানে করার চেষ্টা করতে পারবে না, তখন সমস্যা হবে। সেটাই হচ্ছে ওর, এবং মেন্টালিও স্লাইটলি ডাউন। এখন এটা করতে গেলে এটাকে আবার রেগুলার খেলতে করতে হবে, ওয়ান ডেতে খেলতে ওকে চান্স দিতে হবে, খেলবে, পরবর্তী ম্যাচে খেলতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু খেয়াল রাখতে হবে যে ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা। কারণ আমাদের মেইন বোলার কিন্তু একজন মানে উইকেট টেকিং বোলার যে বলতে যেটা বোঝায় সে কিন্তু মুস্তাফিজ সাংঘাতিক। দুনিয়াতে সবাই এখন জানে যে ওয়ান অফ দ্য বেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড টুডে, ওকে বলেছে কিন্তু অলরেডি। কিন্তু স্পিড বাড়ছে না, ওই যে স্পিড কমে গেছে, এটা বাড়াতে গেলে কি করতে হবে সেটা কোচ ওকে বলতে হবে, ফিজিও ওকে বলবে দেখো তোমাকে প্রপার রেস্ট নিতে হবে, অ্যাট দ্য সেম টাইম তোমাকে প্র্যাকটিস ওইভাবে করতে হবে যাতে করে আস্তে আস্তে স্লোলি তুমি তোমার এনার্জি বিল্ড আপ করতে পারো। এনার্জি বিল্ড আপ না হলে কিন্তু ওই বল ওই এটা আসবে না, এবং অ্যাট দ্য সেম টাইম ওর যে কারিগরি হাতের স্কিলগুলো কিন্তু আসবে না। যখনই ফিজিক্যালি আমি পিছন দিয়ে চলে যাবো তখন স্কিল কিন্তু হারিয়ে যাবে। এবং যেটা আমরা পাকিস্তানের মোহাম্মদ আমিরকে দেখেছি, 5 বছর বসছিল, ওই স্কিল একদম কমপ্লিটলি গন। ও স্কিল আস্তে আস্তে ওর প্রায় 3টা না 4টা টেস্ট খেলার পরে, ম্যাচ খেলার পরে, 4টা না আরো বেশি হবে, খেলার পরে তারপরে আস্তে আস্তে স্লোলি তার ওই স্কিলগুলো পেয়েছে। তেমনি আমাদের মুস্তাফিজও বসছিল বেশ কিছুদিন, ওখানে চলে গেছে কিছুটা। অ্যাট দ্য সেম টাইম আমি ডাউন, এখন আমরা বোলিং এখন যাচ্ছে না, স্পিডও পাচ্ছি না, কনফিডেন্স পাচ্ছি না, তখন কি হবে স্কিলগুলো আস্তে আস্তে প্রবলেম হবে। তখন এখানে দায়িত্ব হবে কোচের, ওকে বলতে হবে যে হ্যাঁ তোমার কি করতে হবে। কারণ ও যদি প্রপার গাইডেন্স না দিতে পারে তাহলে কিন্তু ও প্রবলেম পড়ে যাবে, এবং আলটিমেটলি দেখা যাবে আবারও ব্যথা ফিরে আসছে এবং আবারও সেই প্রবলেম পড়ে যাবে। আমার মনে হয় এইখানে কোচ আর ফিজিওর দায়িত্ব বিশাল। স্পিনারদের ব্যাপারে কি মনে হয়? স্পিনার ভালো, কিন্তু স্পিনার ওই যে আমাদের যে একটা কথা যেটা বললো, আমাদের সবসময় বলা হচ্ছিল যে স্পিনার খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, মানে বলা হচ্ছিল যে যেমন মনে করেন অন্তত এই 4টা দেশে তো বলে পাকিস্তান বলেন, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং বাংলাদেশ, এই 4টা জায়গায় তো স্পিনের জায়গা। আচ্ছা, আমাদের স্পিনার প্রবলেম একটাই, কথা কিন্তু সবসময় জন্য আসছে যে স্পিনার দলে খুঁজে পাওয়া যাচ্ছে। আমাদের প্রবলেম কিন্তু একটাই, যেটা আমি বারবার বলি, কিন্তু এটা কবে ঠিক হবে আমি জানি না। সেটা হচ্ছে আমাদের স্কিল লেভেল আবার ওখানে প্রবলেম। সেটা হচ্ছে আমরা ওই যে দুসরা যেটা ওটা আমাদের হচ্ছে না। ন্যাচারাল আমাদের দিন জোন্স বলছিল আর কি যে এতে যে ন্যাচারাল হচ্ছে, সোজা বল একটা যাচ্ছে, ন্যাচারাল বল দিয়ে হবে না। একটু এই যে দুসরার ব্যাপারে কিন্তু একটু কন্ট্রোভার্সি আছে। যারা দুসরা বল করছিল তাদের বেশিরভাগই এই অ্যাঙ্গেলের ব্যাপারটা, যে দুসরা করতে হাতের বাঁকটা যে অ্যালাউড অ্যাঙ্গেলটা আছে তার চেয়ে বেশি করা লাগে, এবং সেই জন্য একটা থ্রোয়িং অ্যাকশন আসে। যারা দুসরা করতে তারাও কিন্তু দুসরা থেকে বিরত থাকা শুরু করেছে। কিন্তু বাকিরা ইন্ডিয়ান অশ্বিন তো করে, অশ্বিন তো কোনো সমস্যা, অশ্বিন কিন্তু দুসরা শুধু না, ও তো 2-3 রকম করে। বাট এখানে ব্যাপার আছে, সেটা আমি বলি। সেটা হচ্ছে যে আমি অ্যাজ এ স্পিনার আমি বুঝতে পারি, আমার কাছে যদি ছেলে পেলে আসলে আমি বলে দিতে পারতাম তোমার এটা বেন্ড করে না করেও তুমি দুসরা করতে পারবে। কিভাবে করতে পারবে? ও যেটা বল সোজা করলো সেই বলটাই আবার সোজা করতে পারবে যদি বুঝতে পারে বলের রোটেশন যেটা, সিম রোটেশন যেটা, ওটা যদি কন্ট্রোল করতে পারে তাহলে বল সোজা হবে। যে বলটা সোজা গেল ও একটু বুদ্ধি খাটলে কিন্তু বুঝতে হবে যে বলটা পরে সোজা গেল ওটা কি বল ছিল। ওটা বল ছিল, বল উল্টা দিকে ঘুরে যাচ্ছিল, বলটা শাইনিং সাইডটা যখন নিচে পড়বে তখন বল সোজা হয়ে যাবে। এটা যদি মাথায় খেলে যে আমি যদি তাহলে এইভাবে বল ঘুরাই তাহলে বল তো সোজা অটোমেটিক্যালি যাবে, আমার কিছু করতে হবে না, আমার অ্যাঙ্গেল বেন্ড করতে হবে না, হাত অ্যাঙ্গেল করতে হবে। আমরা যেটা টপ স্পিনার বলতাম সেটাই কিন্তু ভেরিয়েশন অফ দ্য দুসরা, একই জিনিস। কিন্তু এটা আমরা তো আগে টপ স্পিন করতে পারতাম, আমি টপ স্পিন করতাম, অবশ্য লেগ স্পিনারদের ব্যাপারে আলাদা। আমার সঙ্গে যে বোলার ছিল আজহার, ওকে দিয়ে দুসরা করিয়েছি ওই সময়, সে 1982-তে। ও বল একই রকম করতো, ওকে বলে না তুমি একই রকম করো না, তুমি সোজাটা করার চেষ্টা করো। পারে না শেষে পারলো, পারার পরে বিমানে বিমানে
ওটাই দুষ্ট রবিনও ছিল মনে হয়, রবিনও ছিল, তো ওটাই দুষ্ট হয়ে গেল। কিন্তু আমরা তো কেউ জানতো না আমাদেরকে এখানে যে বলটা কি, কোন বলটা কেউ বুঝতোই না, কি বল লেগ স্পিন কি অফ স্পিন কিছু বুঝতো না। তা আমরা কাকে বলবো, আমরা কিছু বলি না, কেউ জানতো না, কিন্তু ওটাই কিন্তু দুষ্ট হয়ে গেছিল। এবং তাতে ওই বছর পর থেকে প্রতি সিজনে সে সবচেয়ে বেশি উইকেট পেয়ে আজার পেত ওই দুষ্টা করে। শামীম ভাই, ব্যাটসম্যানদের ব্যাপারে আপনার ইয়া কি? ব্যাটসম্যানদের তো আমাদের ব্যাটসম্যানদের টেকনিক্যাল পারদর্শিতার কথা যদি চিন্তা করি, দে আর ভেরি অ্যাডেপ্ট। তাদের কোনো ওখানে কিন্তু ঘাটতি নাই। ঘাটতিটা হচ্ছে শট সিলেকশনের ব্যাপারে। আমাদের একটা প্রবণতা আছে, বিকজ উই হ্যাভ ব্রেড অন আ ডায়েট অফ ওয়ান ডে ক্রিকেট, যে আমাদের একটা অ্যাটাকিং টেন্ডেন্সি নিয়ে আমরা নামে। আমি টেস্ট ম্যাচের কথা বলছি, ওয়ান ডেতে ঠিক আছে, ইটস অ্যাপ্লিকেবল, এটা কাজ হয়ে যায়, কিন্তু টেস্ট ম্যাচে এটা ধৈর্যের খেলা, সবাই জানে, ইটস ভেরি অবভিয়াস জিনিস। কিন্তু ব্যাটসম্যানদের ধৈর্যের সঙ্গে একটা বলের গুণগত মান না দেখে যদি আমি প্রিমেডিটেটেড শট খেলি, যেটা তামিম ইকবাল রাগের মুখে আজকে খেলে আউট হয়ে গেলেন, অনেকে বলের গুণগত মান না দেখে, লেংথ না দেখে খুব বাজেভাবে রিঅ্যাক্ট করছেন। হ্যাঁ, স্বাভাবিক। তার আগের বলটাতে রিঅ্যাক্ট করেছে, আগের বলে 199 দেখে দেখালো যে তোমার মাথা কি গন্ডগোল আছে। পরের আই ডোন্ট নো, অত দূর থেকে তামিম দেখে না, কিন্তু হি কুড ফিল দ্য ভাইবস, এবং তামিম ওটাকে অফসেট করার জন্য একটা আননেসেসারি অ্যাটাকিং শট খেলো। প্রবলেমটা তো এখানেই, আমাদের শট সিলেকশন, ধৈর্যের খেলা ক্রিকেট, টেস্ট ক্রিকেট, লং ওভারশন ক্রিকেট, একটা বোলারের পক্ষে 6টা পারফেক্ট ডেলিভারি দেওয়া ভার্চুয়ালি ইম্পসিবল। অল ইউ ডু, বিশেষ করে যখন ফ্রাস্ট্রেট করার ব্যাপার, এটা হলো মাইন্ড গেম। সার্বক্ষণিকভাবে একে অপরকে একটা দাবা খেলার মতো চাল দেওয়ার মধ্যে ক্রিকেট খেলাটা, এটা কিন্তু বুঝতে হবে। এই জায়গাটা আমার মনে হয় অনেক ঘাটতি আছে আমাদের খেলোয়াড়দের, টেকনিক্যালি, ফিজিক্যাল এবিলিটি, সবকিছু মিলিয়ে। দেভ গট দ্য শটস, দেভ গট দ্য স্টাইল। স্টাইল তো ডেফিনেটলি আছে, অনেকে দেখি অসাধারণ স্টাইলিশ ব্যাটসম্যান আছে। সৌম্য সরকার একজন ভেরি স্টাইলিশ, ভেরি এলিগেন্ট ব্যাটসম্যান। কিন্তু আমি যদি শট মেকিং এর সময় যেই বলে যেটা খেলা প্রযোজ্য, সেটা যদি বলের গুণগত মান না দেখে আমি সেটা বল খেলতে যাই, তার মাসুল দিতে হবে। এইটা একটা জিনিস তাদেরকে বুঝতে হবে, যে একটা বোলারের পক্ষে যেটা বলছিলাম, একটা বাজে বল 1 ওভারে না আসুক, দ্বিতীয় ওভারে আসবে। ইউ বাইট ইউর টাইম, ইউ গট 50 ওভারে খেলা শেষ করতে হচ্ছে না, 5 দিনের খেলা, যথেষ্ট সময় আছে। বাইট ইউর টাইম, ফ্রাস্ট্রেট দ্য অপোজিশন, ফিল্ডিং পজিশন দেখে ফ্রাস্ট্রেট দ্য ফিল্ডার্স। এটা কিন্তু শুধু বোলার ব্যাটসম্যানের খেলা না, ফ্রাস্ট্রেট দ্য ক্যাপ্টেন। ক্যাপ্টেনের মাইন্ডসেট কি যাচ্ছে, তার যে চিন্তাধারা, তার যে স্ট্র্যাটেজি, সেটার থেকে তাকে বাধ্য করে অন্য কিছু করতে, তখন ইউল গেট দ্য আপার হ্যান্ড। তারপরে ওয়ান্স ইউ গেট দ্য আপার হ্যান্ড, তার উপরে চড়াও হয়। তা আমাদের টেকনিক্যাল, ফিজিক্যাল অ্যাবিলিটি নিয়ে আমার মনে হয় যথেষ্ট উন্নতি হয়েছে। এই মাইন্ডসেটটা, এই টেকনিকের ব্যাপারটা, এই চিন্তা ভাবনা, আউট থিঙ্কিং, আউটস্মার্টিং দ্য আদার পার্টি, অ্যান্ড অলসো ডু নট প্লে প্রিমেডিটেড শটস ইন টেস্ট ম্যাচ ক্রিকেট। আগের থেকে যে চিন্তা করে রাখে আমি এই শট খেলবো, আল্লাহর রহমতে এটা দিব একটা বাড়ি, যা বলি হয়, তাহলে এটা মাসুল দিতে হবে। এখানে আমি একটা জিনিস বলি, একটা অ্যাড করি, ছোট্ট একটা জিনিস, যেটা শামীম যেটা বললো, যে আমাদের প্রিমেডিটেড শট থাকে, তার সঙ্গে আরো কতগুলো জিনিস থাকে, স্কিল লেভেল, যেটা বললে বারবার। আজকে যে সাকিব যেটা আউট হলো, ওই সাকিবকে কিন্তু আমি, আমার মনে হয় সাকিবকে বলেছি কিনা কাকে বলেছি জানি না, একটা শট ওই ব্যাকফুটে গিয়ে যে সোজা ব্যাটে খেলা, এইটা কিন্তু সাকিব খেলতে পারছে না, এটা হলো প্রবলেম। ও যে আজকে সোজা ব্যাটে খেলতে পিছনে এসে, তাহলে কিন্তু বল এই কানায় লেগে কিন্তু স্টাম্পে লাগতো না। ও ব্যাক এইভাবে খেলে, স্টাম্পের বাইরে বলটা এইভাবে খেলে, যার জন্য হয় কি প্রায় দেখা যায় ওই ব্যাটে কানায় লেগে স্টাম্পে লাগছে। ও সোজা ব্যাট করলেই কিন্তু ওটা লাগে না। এই জিনিসটা যদি ডেভেলপ নিজেই বুঝতে পারে, নিজেই বুঝতে পারা উচিত, বুঝতে পারে, তাহলে কিন্তু ওই অফ স্টাম্পের বাইরের বলগুলো কিন্তু ইজি খেলতে পারবে। স্যার, একটা আমার ইয়াটা হলো এরকম যে টেস্ট তো শেষ, সিরিজ হলো ওয়ানডে, ইয়াটার সাথে লাগছে। এইটার এই পুরা মানে ফলাফলের প্রভাবটা ওখানে কি পড়বে? অবশ্যই আমি মনে করি যে পজিটিভ প্রভাব পড়বে, কারণ আজকেও কিন্তু বাংলাদেশ ওয়ানডে স্কোয়াডের যে 4 জন প্লেয়ার গিয়েছিলেন, তারা কিন্তু এই ম্যাচটি দেখেছেন মাঠে বসে, এবং তারা ম্যাচে খেলেননি, কিন্তু তাদের মনের মধ্যে একটা ভাইবটা কাজ করেছে নিশ্চিতভাবে, এবং এটা পুরো দলের জন্যই কিন্তু কাজ করবে। প্লাস আমরা টেস্টে যখন শ্রীলঙ্কাকে হারাতে পারি, কেন আমরা ওয়ানডেতে নয়, কারণটা হলো যে ওয়ানডে আমাদের জন্য আরো বেশি অভ্যস্ত, এবং এই ম্যাচে আমরা মানে অনেক বেশি ম্যাচ জিতেছি, এবং ওয়ানডে ক্রিকেটটা যে ধরেন আপনি ওয়ানডে ক্রিকেটে অনেক কঠিন সময় থেকে আমরা পার হয়ে এখন কিন্তু মোটামুটি ওয়ানডে ক্রিকেট, আগে আমরা অনেক কঠিন সময় পার করেছি। যেমন আমি আমার অভিজ্ঞতার কথাই বলি, আমরা কিন্তু
টানা 29টা ম্যাচ দেখেছি যে বাংলাদেশ ওয়ানডেতে হেরেছে, বাট এখন কিন্তু বাংলাদেশ ওয়ানডেতে সেই বাংলাদেশ নেই। বাংলাদেশ কিন্তু এখন ওয়ানডেতে যে কোনো দলকে যে কোনো জায়গায় হারানোর ক্ষমতা রাখে। সো টেস্ট ক্রিকেটে যখন আমরা শ্রীলঙ্কাকে এত ভালোভাবে হারাতে পেরেছি, আমরা ওয়ানডে ক্রিকেটও কেন ভালো মানে হারাতে পারবো না? আর সবচেয়ে বড় বিষয় হলো যে ওয়ানডেতে আমরা কিন্তু এবার পূর্ণ শক্তির দল নিয়ে নামছি, যেখানে এর আগে আমরা দেখেছিলাম যে মুস্তাফিজ ইনজুর ছিলেন, ব্যাটসম্যানরা ইনজুর ছিলেন, কিন্তু এবার আমাদের ইনজুরি কোনো সমস্যা নেই এবং পুরো শক্তির দল আমাদের রয়েছে। সেই সঙ্গে যোগ হচ্ছে যে আপনার টেস্ট সিরিজে আমরা সর্বশেষ ম্যাচটি বেশ আত্মবিশ্বাস নিয়ে জিতেছি। বাট এটার সাথে একটা জিনিস যোগ করতে চাই, টেস্ট ক্রিকেটে একটা ব্যাপার বলা হয় কিন্তু টেস্ট ম্যাচ জেতায় কিন্তু বোলাররা, বাট এই বোলাররা জেতানোর জন্য আপনার সবচেয়ে বড় যে ভূমিকাটা রাখে সেটা হলো হচ্ছে পেস বোলাররা। বাংলাদেশ দলে পেস বোলার রয়েছে, কিন্তু আপনি সেরকম ইন্টেন্সিটি নিয়ে পেস বোলিং করা বা সেরকম পেনিট্রেট করা বা আপনাকে দেখলেই যেরকম ভাবে পেস বোলারকে দেখলেই যেরকম ভাবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ভিতর বলা হয় যে মানে মানে পেটের মধ্যে প্রজাপতি নাচতে থাকে, এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু মানে টেন্ডেন্সিয়াল বোলার কিন্তু বা এই ধরনের একটা ইন্টেন্সিফাইড বোলার কিন্তু আমরা এখন পর্যন্ত পেস বোলার কিন্তু পাইনি। সো আমার মনে হয় যে এই ধরনের একটা পেস বোলার যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের যে অভাবটুকু রয়েছে টেস্ট দলে সেই অভাবটুকু আমরা আমার মনে হয় যে পূরণ করতে পারবো। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ডক্টর পার্থপাল চৌধুরী বলছি ময়মনসিংহ থেকে। জি, আসলে এখানে প্রশ্ন করার আসলে আজকে কিছুই নেই, কারণ আজকে এই ঐতিহাসিক জয় আমরা প্রথমে চাই যে জয়টাকে উদযাপন করার জন্য। অনেকে অনেক সমালোচনা করছে যে অমুককে কেন বাদ দেওয়া হলো, তমুককে কেন টিমে নেওয়া হলো। আজকে আমি বলতে চাই যে আমরা আসলে এই সমালোচনাটুকু রেখে দিয়ে বাংলাদেশের এই বড় জয়টাকে উদযাপন করতে চাই। এই হলো এক নাম্বার। আর আরেকটা প্রশ্ন আমার ডক্টর শামীম আশরাফ চৌধুরীর কাছে, যে আমরা বাংলাদেশের অনেক ঐতিহাসিক জয়ে আগে শামীম আশরাফ চৌধুরী ভাই, আতার ভাই, চৌধুরী জাফরুল্লাহ সরফত তাদের কণ্ঠস্বর শুনতে পেতাম, কিন্তু এখন শুধুমাত্র এই আতার ভাইয়ের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, কিন্তু শামীম আশরাফ চৌধুরী কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না। আসলে এটা কেন আমরা এখনো শুনতে চাই, খুব জোরালো কণ্ঠে শুনতে চাই। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে শুনে বলেন। উনি তো আপনাকে আমরা অন্যভাবে শুনতে পাচ্ছি রেগুলারই। না, আমার একটা আক্ষেপ আছে। আমি প্রথম টেস্ট ম্যাচে কমেন্ট্রি করেছি আন্তর্জাতিকভাবে, আমার অনেক আশা ছিল যে এবারেও কিছু কথাবার্তা হচ্ছিল, হয়তোবা যাওয়া হয়ে হলো না বিভিন্ন কারণে। ইটস এ ডিসিশন অফ দ্য ব্রডকাস্টার্স, দ্য প্রোডাকশন কোম্পানি। তারা হয়তো আমাকে পছন্দ করেন না কোনো কারণে, এই জন্য না। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা আছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমার মনে হয় একটা দায়িত্ব নেওয়া উচিত, শুধু কমেন্টেটরদের ব্যাপারে না, আমাদের আম্পায়ারদের ব্যাপারে, বিশেষ করে আমি মনে করি আমাদের কোচদের ব্যাপারে, তাদেরকে ওভারসিজ প্রজেকশন করাটা। এই যে বাইল্যাটারাল ডিসকাশনস গুলো হয় তখন শুধু খেলোয়াড় এবং আমাদের কবে কোন ম্যাচ হবে কি হবে না হবে এগুলি ছাড়াও আমাদের যারা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টে যারা আছে আম্পায়ারদের, আমার মনে হয় যথেষ্ট। অনেক দেশ থেকে আমরা দেখি আম্পায়ার্স প্যানেলে অনেক দেশের লোক আছে, কিন্তু বাংলাদেশি আম্পায়ারদের অনেকখানি উপেক্ষা করা হচ্ছে। কমেন্টেটর হিসাবে বাংলাদেশের সিরিজ হচ্ছে, সেখানে 3 জন শ্রীলঙ্কান কমেন্টেটর, একজন অস্ট্রেলিয়ান কমেন্টেটর এবং একজন বাংলাদেশি কমেন্টেটর ইজিলি করা যেত। মেবি ফিনান্সিয়াল কনসিডারেশন হোয়াট এভার, একেবারে আঙ্করা আমি তো তা না, 25 বছর ধরে কমেন্ট্রি করছে, আন্তর্জাতিকভাবে ওয়ার্ল্ড কাপে 3-4 বার করেছে। তো এদিক থেকে যদি বিসিবির একটা সাপোর্ট পাওয়া যায়, আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করি, ফ্রিল্যান্সার্স, বিসিবির কোনো ইনফ্লুয়েন্স নাই আমাদের উপর বা কোনো ডিরেক্টিভও নাই, কিন্তু তারা এটা প্রজেক্ট করার ব্যাপারে ডেফিনেটলি সাহায্য করতে পারে, সাজেশনস দিতে পারে, অনেক সময় চাপও প্রয়োগ করতে পারে। কারণ একটা জিনিস লক্ষ্য করতে হবে, আজকে কিন্তু শ্রীলঙ্কায় খেলা হচ্ছে, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট গুলি দেখবেন, স্পন্সরশিপ গুলি দেখবেন 90% বাংলাদেশি। তো ওয়াই নট ইনসিস্ট যে তোমাদের সবকিছু হচ্ছে, কেন আমাদের বাংলাদেশ থেকে সবকিছু আমরা, তো কেন? আমি কিন্তু তোমার কথা বলেছি কিন্তু কয়েকবার। শেষ পর্যায়ে আছি, তুমি আপনি আমাকে বলবেন এখন ওয়ানডের যে ইয়েটা আছে, আমাদের সামনে ওয়ানডে আছে, আপনার প্রত্যাশাটা কি? ওয়ানডেতে আমরা তো ডেফিনেটলি জিতবো এই কারণে, কারণ টেস্টের যে ঝামেলা ছিল, কিছুটা ঝামেলা ছিল, প্রেশার চলে যাচ্ছে, আর ওয়ানডেতে আমাদের রেকর্ডও ভালো।
যেহেতু আমাদের মানে পিছন দিকের কিছুদিন আগেকার যদি রেকর্ড ধরি, সেই রেকর্ড ধরলে কিন্তু আমরা অটোমেটিক্যালি রেকর্ড আপনি যদি পারফরমেন্সের ভিত্তিতে ওই রেকর্ড এখন যেটা হ্যাঁ পারফরমেন্স তো ডেফিনেটলি ভালো হবে। এই কারণে ভালো হবে যে শর্টার ভার্সন তো, এখন তো লম্বার ভার্সন না, টেস্টে সেই চাপটা নেই, আমি আরামে খেলতে পারবো, কারণ অত লম্বা চিন্তা করতে হবে না। 50 ওভারে খেলা আমি আরামে দেখে খেলতে পারবো। এর মধ্যে ডেফিনেটলি ওই ব্যাপারটা একটাই থাকবে যে এই 50 ওভারে খেলাও কিন্তু ওই বড়ই বলতে গেলে, কারণ ওর মধ্যেও পার্টনারশিপ বিল্ড আপ করতে হবে। অ্যাটলিস্ট মিনিমাম 2টা পার্টনারশিপ লাগবে বড় রান করার জন্য। বোলারদের ঠিক মতো বল করতে হবে, জায়গা মতো বল করতে হবে, এটা তো স্বাভাবিক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি একটা জিনিস মনে করি, ওই 5টি ঘটনা আমরা জিতে আসছি কিন্তু অনেকগুলো ওয়ানডেতে, এবং আমাদের র্যাঙ্কিংও ভালো, সবই ভালো, তাহলে আমরা জিতবো না কেন? আমি ডেফিনেটলি আমরা ওয়ানডে জিতবো। শামীম ভাই, আপনাকে যদি এক কথা বলেন তাহলে আপনি ওয়ানডে নিয়ে কি বলবেন? 2-1 টু বাংলাদেশ, ডেফিনেটলি। ইভেন 3-0 হতে পারে। আমার মনে হয় যে আত্মবিশ্বাস, কাসে সাহেব বলছিলেন যে আত্মবিশ্বাস এই টেস্ট ম্যাচ জেতার কারণে হয়েছে, তার সঙ্গে আমাদের যে ওয়ানডে উত্তরণের ব্যাপার, সেগুলি সবকিছু মিলিয়ে দল একেবারে তুঙ্গে আছে। শ্রীলঙ্কা ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি বিশেষ করে অনেকটা চাপের মুখে। উই আর দ্য ফেভারিটস, নো কোয়েশ্চেন। নিজেদের হারাতে হবে, আই থিঙ্ক। আমি জাস্ট একটা জিনিস যোগ করতে চাই, সেটা হলো যে বাংলাদেশ ওয়ানডে সিরিজে জিতুক বা হারুক সেটি বড় বিষয় না। আমার কথা হলো যে আমরা যেন বাংলাদেশের উপর থেকে কখনো যেন মানে হেরে গেলে সমর্থনটা হারিয়ে না ফেলি এবং খুব বেশি হতাশ হয়ে তাদেরকে একদম সাথে সাথে মাটিতে নামিয়ে যেন না নিয়ে আসি। কারণটা হলো যে এই বাংলাদেশ কিন্তু আপনাকে জেতাবে, এই বাংলাদেশ কিন্তু আপনাকে হয়তো কিছু ম্যাচ আপনাকে হারতে দেখতে হতে পারে। সো সবসময় যে সমালোচনা করে তাদেরকে একদম নামিয়ে আনতে হবে তা না করে আমার মনে হয় যে সবসময় বাংলাদেশ দলকে মানে আপনার সমর্থনের মধ্যেই রাখা উচিত। তো সময় শেষ হয়ে গেছে। মানে যেটা বলবো যে সেটা, হ্যাঁ আমরা ডেফিনেটলি বাংলাদেশ সবাই, আমরা সারা বাংলাদেশের লোক, এই 16 কোটি মানুষ সবাই চায় যে বাংলাদেশ জিতুক। আমরাও চাই, এত মানুষগুলো সবাই চায়। হয়তো এটা টেস্টে যে চাপটা ছিল যে 5 দিন খেলতে পারবে কিনা, 4th ইনিংস খেলতে পারবে কিনা, পিচ নষ্ট হয়ে যাচ্ছে কিনা, ওখানে স্পিন খেলতে পারবে কিনা, এখানে কিন্তু সেই চাপটা 4 ভাগের 1 ভাগ চাপ নেই, এবং আমরা তো আমাদের প্রুভ করেছি ওয়ানডে স্টেটাসে। ভালো একটা ওয়ানডে সিরিজ আমরা বাংলাদেশ দলের কাছ থেকে, টাইগারদের কাছ থেকে আশা করি। আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।